আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। খুব মন খারাপ। বিশাল ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ হয় মাইর খায়, নাহলে তার গাড়িতে কেউ অ্যাটাক করে, নাহলে ধাক্কা দেয়, কাহিনী একটা লেগেই আছে। সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ চিটাগাং থেকে আসার পথে তাদের গাড়ির দুর্ঘটনার শিকার হয়েছে নাকি কেউ ল্যান্ড ওয়েতে অ্যাটাক করছে, সেটা আজও আমরা বুঝতে পারলাম না। কাউকে গ্রেপ্তার করতেও শুনলো না। সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহর গাড়ি ভেঙে দিছে। ৩-৪টা মোটরসাইকেলে এসে ১০-১২ জন এসে তার গাড়ি ভেঙে দিছে। তার হাতে দেখলাম যে কেটে গেছে নাকি। এইটা নিয়ে তো আহারে দেখেন, এই যে সে যে কথাবার্তা বলতেছে তারে তেমন অসুস্থ মনে হয়, কিন্তু নিউজ যে ফাটায় ফেলছে না জানি কি কি রকম অবস্থা। এবং সে নিশ্চয়ই পুলিশ কল করছিল। তো এখানে আমি একটা খুব ইন্টারেস্টিং দেখায়, একজন পুলিশের ওসির কমেন্টটা দেখেন। আবার এই যে হাসনাত আব্দুল্লাহকে যে অ্যাটাক করা হলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল এক মিছিল বের হয়েছে। আচ্ছা, এত বড় একটা ছাত্র নেতা যার ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়েছিল, যার এই রাজুতে আয় বললে রাজুতে জনসমুদ্র বয়ে যেত, সে তার জীবন নাশের জন্য অ্যাটাক হলো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটি কোটি মানুষের মিছিল। এই অবস্থা কেন আমার মিতা হাসনাত আব্দুল্লাহ? আমার তো দেখা মনে মানে বলতে ইচ্ছা করতেছে যে নাটক কম করো মিতা। যাই হোক, কারা অ্যাটাক করলো, কেন অ্যাটাক করলো? বলা হচ্ছে ছাত্রলীগের ছেলেরা অ্যাটাক করছে। ছাত্রলীগের ছেলেরা ঘরেই থাকতে পারে না ভাই, আবার অ্যাটাক করতে যাবে? আমি একটু খোঁজ নিলাম। আফটার অল আমার মিতা তো রাজনীতি না হয় দুইজন দুই দিকে দুই মেরুতে করি। খোঁজ নিয়ে যেটা জানলাম সেটা হলো একেবারে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে গেছে। তাকে মারছে বিএনপি ছাত্র দলের লোকজন। তো তারা তককে তককে ছিল যে কবে তাদের নাগালের মধ্যে পায়। কপালও খারাপ আমার মিতার, গসে পায়া গাড়িটা ভাঙছে কিন্তু বেশি ছেঁচাটা তেমন জমে নাই। কারণ উপরের নির্দেশ ছিল যে জাস্ট একটা টোকেন হিট করার, মানে সিরিয়াস কিছু না। কারণ এইসব সূচো মেরে আবার হাতে গন্ধ হইতে পারে। গাজীপুর বিএনপির এই ডিসিশনটা ভালো। এসব হাসনাত মাসনাত এগুলোর মায়ের কোনো লাভ নাই। তারপরে টুকটাক যে একটা টোকেন হিট দিছে, ইটস ফাইন। তাহলে আমি যেহেতু আমার মিতার উপরে আঘাত এসেছে, আমার তো তীব্র নিন্দা জানাতেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল যদিও ক্রমশ ছোট হতে হতে একদম একেবারে নাই হয়ে যাচ্ছে প্রায়, তবুও তীব্র নিন্দা কিন্তু আমি জানিয়েই গেলাম। বাংলাদেশের ভোট তো শুরু হয়েছে। ভোট শুরু হওয়ার কথা আজকে সকালবেলা, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন কালকে রাত্রির থেকে ভোট শুরু হয়ে গেছে। এখন একটা অভিযোগ উঠতো শেখ হাসিনা নাকি রাতে ভোট করতেন। তো এখন প্রমাণ হচ্ছে কারা রাতে ভোট করছে। তো যাই হোক, এই নির্লজ্জের মতো যে ভোট যেটা হয়েছে, ভোট বলবো না, এটা ভোট চুরি হয়েছে। কোথাও দেখা যাচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন, কোথাও দেখা যাচ্ছে যে ভোটটা ব্যালট পেপারে আগে থেকে সিল মারা রয়েছে। এই নিয়ে ঝগড়াঝাটি চলছে। আবার একটা মজার সিন দেখলাম, আমার জায়গাটা মনে নেই, সেখানে সেনাবাহিনী ক্রিকেট খেলছে। খোদ গুলশানে ভোট কেন্দ্র ফাঁকা। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন মেনে সবাই ভোট বর্জন করেছে। এখন এই যে টোটাল চিত্রটা যেটা দাঁড়িয়েছে, কাল রাত্রিবেলা এত গন্ডগোল করেছে, করে এত ভোট টোট মেরেছে, এখন হিসেব তো মেলাতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর 12টা পর্যন্ত নাকি 34.33 এইরকম একটা কিছু, 34 বা 35.33 এইরকম একটা পার্সেন্টেজে ভোট পড়েছে। হিসাব মিলাতে হবে তো। এখন এই যে অবস্থাটা কাল রাত্রির থেকে চলছে, তার ফলে বিএনপি এখন প্রচন্ড ক্ষিপ্ত। ঘন্টাখানেক আগে 12টা থেকে, আমি এখন রেকর্ড করছি 1টার সময়, 12টা থেকে একটা বৈঠক হয়েছে 45 মিনিটের জন্য যমুনাতে। সেখানে উপস্থিত ছিলেন মহামান্য ইউনূস সাহেবকে তো দেখেছেন, সেখানে আরো উপস্থিত ছিলেন সেনাপ্রধান
জামাতের একজন এবং বিএনপির একজন নেতা এবং 5 জন উপদেষ্টা। উপদেষ্টারা ভেবেছিলেন যে একটা উইন উইন সিচুয়েশন হবে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে যাতে তাদের পিঠের চামড়াটা বাঁচে। কিন্তু যে কাণ্ড জামাত করেছে তাতে এই ভোট তো কোনোভাবেই মান্যতা পাবে না এবং ভোট ইলেকশন কমিশনকে বানচাল করতেই হবে। ইলেকশন কমিশনের ঘাড়ে কিন্তু পুরো একেবারে দোষ গিয়ে পড়বে যদি এই ভোটকে মান্যতা দিতে চায়। এখন সকালবেলা আমি একটা ছবি দেখলাম, ইউনূস পাগলের মতো হাত পা ছুড়ে একটা হাস্য একেবারে মানে ভঙ্গিতে, মানে অট্টহাসির ভঙ্গিতে তিনি দুহাত তুলে নাচতে নাচতে প্রায় যাচ্ছেন। তার মেটিকুলাস ডিজাইনের ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। লোকটাকে দেখে আমার মনে হচ্ছিল এর মস্তিষ্ক বিকৃতি হয়েছে, না হলে পরে এই মানুষটা এইভাবে নির্লজ্জের মতো এইভাবে মানে নাচতে নাচতে প্রকাশ্য রাস্তায় যেতে পারে না। এনসিপির যে নেতারা আছে সেই নেতারা কোথাও ধাওয়া খেয়েছেন, কোথাও ধরা পড়েছেন। জামাত প্রচুর মার খেয়েছে, বিএনপি আর জামাতে প্রচুর ঝাপটাঝাপটি হয়েছে, পাল্টাপাল্টি উল্টোটাও হয়েছে। মানে সব মিলে কাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে চিত্র দেখা গেল তাতে পৃথিবীর কোনো নির্বাচন এই রকম অন্তত আমরা দেখিনি। বাংলাদেশে যে নির্বাচনটা এবারে হলো, তা এই বৈঠকের পর যে সিদ্ধান্তটা হয়েছে, বিএনপি এখন ক্ষমতা দখলের জন্য আজকে বিকেল থেকে যমুনা, সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে। মানে এই হচ্ছে ঝামেলা শুরু হচ্ছে, এই ভোট গ্রহণ শেষ হবে, তারপর বিএনপি মাঠে নামবে, বিএনপি আর জামাতের মধ্যে ব্যাপক মারপিট হবে, যেটা আমি আগে থেকে আন্দাজ করে আপনাদের বলেছিলাম যে ভোট গ্রহণ শেষ হয়ে গেলে আরো রক্ত বইবে। কালকে আমার জানা মতে তিনজন মারা গিয়েছেন। এরপরে আজকে থেকে অবস্থা কি করুণ হতে পারে সেটা আপনারা দেখে নেবেন একবার। তবে যখন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যমুনার দখল নেবে, সচিবালয়ের দখল নেবে, ইলেকশন কমিশনের দখল নেবে, দখল নিয়ে তারা রাষ্ট্র শাসন করবে এবং তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে হয় এই ভোটকে ভোট থেকে বেরিয়ে আসবে, অবৈধ বলে বেরিয়ে আসবে, তার মানে ভোট বানচাল হলো, আর একটা ইলেকশন হবে। আর যদি তা না হয় তাহলে পরে দাঙ্গা হাঙ্গামা করে একটা পুরো অচল করে দেওয়া হবে। মোটামুটি বাংলাদেশে যে স্থিতিশীলতার আশা করা গিয়েছিল, আমাদের কাগজগুলো যেগুলো লিখছিল, এখান থেকে যারা গিয়েছিলেন যে সমস্ত প্রতিনিধি, তারা যেগুলো লিখছিলেন আর আমি যেটা বলছিলাম, তাদের মানে আশা আর আমার আগাম বার্তা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হতে যাচ্ছে। ভোটটা বানচাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে। এই সংঘর্ষে এই ভোটটা বানচাল হতে বাধ্য। আর যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভোট সম্পর্কে যত ছবি বেরিয়েছে, সেই ছবি যখন অন্যের হাতে গিয়ে পৌঁছাবে, অন্য যে সমস্ত এজেন্সিগুলোর হাতে গিয়ে পৌঁছবে, দেশের হাতে গিয়ে পৌঁছবে, তারা কি মনে করেন এই ভোটকে তারা মান্যতা দেবেন? প্রশ্ন এখানেই। মান্যতা কেউ দেবে না। সব থেকে বড় কথা হচ্ছে, গতকাল রাতে ইউএস এবং ভারত যখন এই ভোটের এই খেলা রাত্রিবেলা চলছে, তখনই এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
সরকারিভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভোট আমরা মানছি না। এইবার আসবে ইউরোপিয়ান কমিশন, ইউরোপীয় দেশগুলো। রাশিয়া বলে দিয়েছে আমরা দর্শক হয়ে বসে থাকবো না। চীন আগে থেকে হাত সাফাই করে দিয়েছে। চীনের কালকে একটা ভিডিও আমি দেখিয়েছি, যখন লাইভ অনুষ্ঠান হচ্ছে তখন আমি একটা খবর দেখিয়েছি। তারা চীন বলেছে যে বাংলাদেশ ইস্যুতে আমরা ভারতের সঙ্গে আছি, কোনো শত্রুতার মধ্যে আমরা নেই। অর্থাৎ ভারতবর্ষ যেটা চাইছিল ইনক্লুসিভ নির্বাচন, সেই ইনক্লুসিভ নির্বাচনের দিকেই যেতে হবে। এছাড়া বাংলাদেশে কোনো ভোট গ্রহণযোগ্য হবে না, এটা নিশ্চিত। আর যখন বিএনপি আজকে বিকেল থেকে যখন সমস্ত জায়গা দখল নেবে, তখন দেখবেন একটা অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হবে, জামাত ভার্সেস বিএনপি। সব ভোট কেন্দ্র তো খালি, ভোট তো পড়ে গেছে রাতে। তাহলে পরে 12টা অবধি যদি ভোট কেন্দ্র খালি থাকে, তাহলে 34-35% ভোট 12টা অবধি হয় কি করে? আসলে সেই যে আমি বলেছিলাম না, 53 থেকে 55% ভোট দেখানো হবে, বাকি আওয়ামী লীগ ভোট দেয়নি, ওই হিসেবটা মেলানোর জন্য এখন থেকে ইলেকশন কমিশন এটাকে বাড়াতে শুরু করে দিয়েছে। আমরা যখন 10টার সময় একটা লাইভ করছিলাম, তখনই আমরা শুনেছিলাম 14% ভোট পড়েছে। আমি বলেছিলাম যে 14% ভোট যখন ইলেকশন কমিশন বলছে, তার মানে ধরে নাও এটা 5 থেকে 6% ভোট পড়েছে। এবং দেখাও যাচ্ছে যে একটা বুথে 400 কতজন ভোটার আছে, সেখানে দুপুর 11টা পর্যন্ত ভোট দিয়েছেন 2 জন। একটা বুথে, একটা ভোট কেন্দ্রে তো ভোটারই নেই, সেখানে সেনাবাহিনী ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলছে, যে আগামী বিশ্বকাপে সেনাবাহিনী একটা দল দেবে, সেখানে তার একটা প্র্যাকটিস হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী আবার একটা বিশ্বকাপের একটা আলাদা করে দল পাঠাবে বাংলাদেশ ছাড়া, তার প্র্যাকটিস হচ্ছে। বড় মজার একটা দেখলাম। তবে আপনারা নিশ্চিত থাকুন যে এই ভোট কেউ মান্যতা দেবে না, এই ভোট জলাঞ্জলি যাবে। এবং ইউনূসের হাল অত্যন্ত খারাপ হবে, যেটা গতকালকে আমি বলেছিলাম। ইউনূস নিজের কবর খুঁড়ছেন, ইউনূস নিজের কবরটি খুঁড়ে ফেলেছেন। ওই যে হাত পা নেড়ে নেড়ে উনি একবার চৈতন্য দেবের মতো উনি আনন্দ প্রকাশ করতে করতে হাঁটছেন না, ওটা হচ্ছে ওনার মস্তিষ্ক বিকৃতির একটা অভিপ্রকাশ। টাকার সরাসরি প্রশ্নবিদ্ধ ভোট, এটা তো প্রশ্নবিদ্ধ না, এটা তো ভোটের মধ্যেই পড়ে না। প্রশ্নবিদ্ধ সেই ভোট যেটা ভোটাভুটি হয়, সেটা না প্রশ্নবিদ্ধ হবে। অর্থাৎ যে পরীক্ষা হয়, পরীক্ষাটা প্রশ্নবিদ্ধ, মানে পরীক্ষা হয়েছে, এটা তো পরীক্ষাই না, তেমনি এটা ভোটই না। তাই আপনি শিরোনাম নিয়ে আমার 2খান কথা ছিল, এটা আমি আগে আপত্তি জানাইলাম। উপরের সুরটা ঠিক আছে, যে টাকার ছড়াছড়ি, টাকার ছড়াছড়ি। মার্শাল্লাহ 13 তারিখে দেখবেন জামাতের গড়াগড়ি কান্নার রোল দেখতে পারবেন নাকি। তবে হ্যাঁ, আপনি একটু আজকে শিরোনাম, আপনি শুরুতে একটু ভালো বক্তব্য রেখেছেন, অনেক আলোচনা করেছেন, যেটা আপনি সব সুলভ ভঙ্গিতে আপনি করেন না, কারণ আপনি 4-5 মিনিট সময় নেন বলে আমার জানা নাই। আপনি একটা কথা বলেছেন যে মির্জা ফখরুল সাহেবকে বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাহলে আপনাকে তথ্যটা দিয়েই দিই, যেহেতু বলে ফেলেছেন। এটা আমার চ্যানেল রাতে 12টার পরে বলতে চেয়েছিলাম, আপনার এখানে আমি প্রথম বলে দিলাম। মির্জা ফখরুলকে ফেল করানোর পুরো পাক্কা বন্দোবস্ত করে ফেলছে তারা। আমি এটা যতদূর আমার কাছে খবর এসেছে, বিএনপির তারেক রহমান ছাড়া সকল হেভিওয়েট প্রার্থী তাদের টার্গেট। জামাতের টার্গেট হচ্ছে তারেক রহমান ব্যতীত, আবারও বলি, তারেক রহমান ব্যতীত বিএনপির সকল হেভিওয়েট প্রার্থী তাদের টার্গেট। যেমন আরে যে কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, তাকে ফেল করাবে। মির্জা ফখরুল সাহেব কিন্তু 1 নাম্বার। মির্জা ফখরুলের সাথে এই যে জামাতের এত গাইঠে পিরিতি, তারপরে ওয়াকার সাহেবের সাথে এত একটা ছেলে উঠতে দাঁড়ায়, সবার আগে টার্গেট মির্জা ফখরুল। লিখে রাখেন, আপনার চ্যানেলের মাধ্যমে এটা দলিল হিসেবে রেখে দিলাম। তারপর টার্গেট হচ্ছে মির্জা আব্বাস। এই 3টা নাম বললাম তো, এদের যত ভিআইপি যারা আছে প্রত্যেককে টার্গেট করেছে, ফেল করাবে তারা, যাতে তারা পরে এটা নিয়ে আলোচনা করতে পারে, পরে এরা দর কষাকষি করতে পারে বিএনপির সাথে। এটা আমার কাছে সর্বশেষ তথ্য। এইবার
আসি হইলো যে টাকার ছড়াছ, এত টাকা, টাকা দিবেন নিবেন, তাদের টাকা আছে দিবে, আপনি নিবেন না কেন? আমি তো বলে দিতে চাই, টাকা দিলে সাথে সাথে নিবেন, দিতে দেরি করবেন, নিতে দেরি করবেন না, কারণ এই একটা চান্স। কারণ জামাত কোনোদিন টাকা দেয় না, কোনোদিনই দেয় না তাদের নিজের লোক ছাড়া। এই প্রথম তারা অন্য লোককে টাকা দিচ্ছে। জামাত নিজের মায়ের পেটের ভাইয়ের জন্য এক গ্লাস পানি খাওয়ায় না তাদের দলীয় লোক ছাড়া। অনেকটা তারা মাফিয়াদের মতো, তাদের লোক ছাড়া বাইরে কারা চাকরি দেয় না। সুতরাং আপনাকে টাকা দিচ্ছে, আপনি নেবেন। অনেকে আমাকে বলেছে ফোন করে যে টাকা দিতেছে, আমি টাকা দিচ্ছেন নেন, নিতে সমস্যা, কারণ জামাত তার দিবে না, কারণ এটাই তার শেষ। কারণ এরপরে বাংলাদেশ থেকে তারা সমূলে উৎপাটন হবে, সুতরাং পরে টাকা নেওয়ার চান্স পাবেন না, জামাতে ভোট দিতে পারে না। এই 12 তারিখের ভোট তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ভোট না, এই 12 তারিখের ভোট তো বঙ্গবন্ধুর পক্ষের ভোট না, এই 12 তারিখের ভোট তো বাংলাদেশের লাল সবুজের পতাকার ভোট না, এই 12 তারিখের ভোট তো শেখ হাসিনার ভোট না, 12 তারিখের ভোট তো নৌকা মার্কার ভোট না, 12 তারিখের ভোট আপনার আমার কারোরই ভোট না। এটা তো ভোট না, এটা হচ্ছে একটা দেশকে ধ্বংস করার লিখিত একটা চুক্তি তারা করতে যাচ্ছে। যদি আমরা সেটা ঠেকায় দিব, কোনো সন্দেহ নেই। এরা যত কিছুই করুক, এরা আগডুম বাগডুম ঘোরাডুম যতই সাজাক, আমরা জানি কি করতে হবে। তারাও যেমন আমাদেরকে ওয়াচ করতেছে, আমরাও তাদের ওয়াচ করতেছি। আমরা বলতে আমি সাধারণ জনগণ বলতেছি, আমি কোনো নেতার কথা বলতেছি না। আমরা সবসময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত নেতাদের কথা বলি, আমরা আলোচকদের কথা বলি, গবেষকদের কথা, কিন্তু জনগণের মনে কি এটা কিন্তু আমরা বলতেছি না। জনগণও কিন্তু তৈরি। এইবার আমি কিন্তু বারবার বলেছি, এবং এটা কয়েক মাস যাবত বলে আসতেছি, যে সারা জীবন শুনেছি আমরা যে নেতার ডাকে কর্মী এবং সাধারণ জনগণ দৌড়ায়। এইবার কিন্তু উল্টা হইতে পারে, যে সাধারণ জনগণ ডাক দিবে, নেতা চলে আসতে হবে, বা নেতাকে এসে হাল নেই। কারণ সাধারণ জনগণ তো আপনি মানে আমি তো গিয়ে প্রধানমন্ত্রী হইতে পারবো না, আমি তো গিয়ে মন্ত্রী হইতে পারবো না, কিন্তু যাদের সে যোগ্যতা আছে আমাদের টাকে নামতে হবে মাঠে। সেই দিনটা বোধহয় সামনে আসতেছে, সেটা 12 তারিখের পরে। এরা তো তাদের মতো সাজাইতেছে, এরা তাদের মতো সাজাইতে দেন। টাকার সরাসরি লাঠির, সেনাবাহিনীর ছড়ি, যত কিছু ঘোরাক আপনারা দেখেন। সেনাবাহিনী তার 13 তারিখে বলতে পারবে না যে আমরা এখনো থাকবো, এটা তো সেনাবাহিনী বলতে পারবে না। আর বললে তো এরা তো মানবে না। এরা যদি থাকতেই পারতো তাহলে নির্বাচন দিত না। আবারও বলি, জামাত যদি ক্ষমতায় যাইতেই পারতো তাহলে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে বারবার বলেছে বঙ্গোপসাগরে সুবাইতে দিন, তারা এদের দেশেই থাকতে দিত না। কারণ জামাত তার শত্রুকে ক্ষমা করে না, যেমন বিএনপি কে সে ক্ষমা করতেছে না। এই বিএনপি তাকে দুধ খাইয়েছে, কলা খাইয়েছে, পোলাও, কোরমা, কালিয়া, কুত্তা সব খাইয়েছে। আজকে বিএনপির কৃষি অজগরের মতো গিলে খেতে যাচ্ছে এই জামাত, এবং অর্ধেক খেয়ে ফেলছে। তো সুতরাং জামাত তার শত্রুকে চিনতে ভুল করে না। বিএনপি ভুল করতে পারে, এমনকি ক্ষেত্র বিশেষ আওয়ামী লীগ ভুল করতে পারে, জামাত কিন্তু ভুল করে না। তবে এই 12 তারিখ, 13 তারিখ বলেন, আর 2024-এর 5ই আগস্ট বলেন, আমাদের এই জামাত নামার শত্রুটাকে নতুন করে চেনার একটা সুযোগ করে দিয়েছে। কারণ 71 কথা বললে বারবারই বলে ভাই এটা তো পুরান কথা, তো নতুন কি কি ঘটে তারা দেখে ফেললো। এরা বলতেছে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন দিতে টাকা লাগবে কেন? এতদিন বেহেশতের লোক দেখাইছে, দোজকের ডর দেখাইছে, দেখলো যেন জনগণ ভোট দেয় না, এবার টাকা দেওয়া শুরু করছে। মানে বুঝতে পারছেন তো? তার মানে কয়েকদিন পরে যদি কাম করে মদ খাওয়া তাই দিবে, যদি বলে গাঁজা খাওয়া তাই দিবে, যদি বলে ইয়াবা খাওয়া তাই দিবে। যেমন তার একটা প্রমাণ হলো, কৃষ্ণনন্দীকে তারা নমিনেশন দিয়েছে। খালেদা জিয়ার নেতৃত্ব হারাম, শেখ হাসিনার নেতৃত্ব হারাম, শিরিন চৌধুরীকে স্পিকার বানানো হারাম, নারী নেতৃত্ব হারাম, কিন্তু কৃষ্ণনন্দীকে দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করা আরাম আর আরাম। তো জামাতের এই ভণ্ডামিটা দ্বিতীয়বার আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আমাদের জন্য সুযোগ, মেক দ্য প্রবলেম অপরচুনিটিস, পুঁজিবাদের এটা একটা ফিলোসফি। তো আমরা এই 2024-এর পরে এই স্বাধীনতা বিরোধীদের যে চিৎকার, চেঁচামেচি, লম্ফন, এগুলোকে আমরা অপরচুনিটিস হিসেবে নিলাম। আমাদের দিন আগামীকাল থেকে শেষ, তাদের জন্য খারাপ দিন আসতেছে, আমাদের জন্য ভালো দিন নিয়ে আসবে। আপনি ভুলে গেছেন ইসি বলেন, তারপরে ইসির যে জেঠা শ্বশুর ডক্টর ইউনুস, আদম ব্যাপার ইউনুস বলেন, জামাতের আমির সাদা শকুন শফিক বলেন, এরা তো বলেছে যে বাংলাদেশ এখন ঐতিহাসিক নির্বাচন হবে। তাহলে আপনি যদি ঐতিহাসিক নির্বাচন করতে চান, তাহলে সেটাকে তো আপনাকে তো আওয়ামী লীগকে ছাড়া যেতে হবে না। তাদের ভাষাতে আওয়ামী লীগ দিনের ভোট হইতে করছে, করে না, এরা সন্ধ্যাবেলা থেকে শুরু করছে। তাও আবার আগের দিন না, এর আগের দিন তাও আবার কি জানেন, একেবারে ইসলামী মতে কিন্তু চন্দ্র চাঁদ হিসেবে দিন গণনা করা হয়, একেবারে চন্দ্র হিসেবে, মানে সন্ধ্যা থেকে মাগরিব। ওরা বলেছিল না যে তাহাজ্জুদ নামাজ থেকে রেডি থাকবেন ফজর নামাজ পড়ে। এরা মোটামুটি ইসলামী আইন শুরু করেছে, ইসলামী শরীয় আইন করবে না, এই জন্য সন্ধ্যা থেকে শুরু, কারণ মাগরিবের পরে থেকে ইসলামী দিন শুরু হয়। এই জন্য তারা শুরু করে দিয়েছে, রাগ করেন কেন? এরা তো একটু করবেই, এটাই স্বাভাবিক। আর টাকা দিচ্ছে, টাকা এরা হালাল করতে তোর সমস্যা, এরা এমন একটা ফতোয়া দিবে যে টাকা দেওয়া হালাল। এরা তো দেখেন না, শেখ হাসিনা বা খালেদা জিয়া বা বিএনপির মির্জা ফখরুল সাহেব বা ওবায়দুল কাদের সাহেব যখন আপনার
মন্দিরে যাইতো, তখন তারা বলতো হারাম হারাম হারাম, ওয়াল্লাহ বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো তো শিরক শিরক শিরক। তারা দেখেন ক্ষমতায় আসার আগে এটা জায়েজ করে ফেলছে। ওরকমের একটা ফতোয়া দিয়ে দেবে যে টাকা দেওয়া জায়েজ, কারণ হচ্ছে ইসলাম কায়েমের জন্য, শরিয়া আইন কায়েমের জন্য ঘুষ দেওয়া জায়েজ। যেমন আপনি দেখেন না, ইসলামী ব্যাংক বানাইছে। পৃথিবীতে ইসলামের দৃষ্টিতে সবচাইতে জঘন্য ঘৃণ্য পেশা হচ্ছে ব্যাংকিং পেশা, এবং মানে ইসলামের দৃষ্টিতে শরিয়া আইনে, কারণ বলা হয়েছে 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সাথে ব্যভিচার করা। আশা করি দর্শক বুঝে নিয়েছে, এগুলো আমি ব্যাখ্যা করতে পারতে লজ্জা লাগতেছে, কারণ মা শব্দটা আসে মানে এটা তুলনা করার জন্য, মানে ঘৃণা, অর্থাৎ সুদ খাওয়া কত বড় ঘৃণার কাজ সেটা বোঝানোর জন্য বলা হয়েছে মায়ের সাথে ব্যভিচার করা। তাও কি এমন না যে 100 টাকা খেলেন, 1000, 1 লাখ খেলেন, একবারই এলো না, বলছে 4 আনা 25 পয়সা বা 1 টাকা সমমান যদি খায় সেটা মায়ের সাথে 36 বার ব্যভিচার করা। এরকম ঘৃণা একটা পেশা, সেটা জামাত ইসলাম মাশাআল্লাহ ওইখানে সাইনবোর্ড লেখা আল্লাহ ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছে হারাম, এই সাইনবোর্ড লাগায় সুদের ব্যবসা করে। সেই জামাত আপনাকে টাকা সাধবে, সমস্যা কি, দিবে, আপনি নিবেন। কারণ জামাত তো কোনোদিনই, জামাত তো শুধু সেই বন্ধু যে দিতে জানে, বন্ধু নিতে জানে না, সরি যে নিতে জানে দিতে জানে না। জামাত তো সারা জীবন শুধু নিবে, নিয়েছে, এই একটা চান্স টাকা দিতেছে, আপনি নিবেন, সমস্যা কি। কারণ জামাতকে এই বাংলাদেশের মানুষ তো এরপর উৎখাত করবে, সমূলে উৎখাত করে দিবে, তাদের আর তো নেওয়ার সুযোগ পাবেন না। এবার একটু নেন, কারণ এদের তো জাকাতের ভান্ডার আছে, এদের হাদিয়ার ভান্ডার আছে, এদের ফেতরার ভান্ডার আছে, এদের এরকম বহুবিধ। ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশের মানুষ যারা জামাতি, তারা কিন্তু ইউরোপ আমেরিকা গেলেও মগজ কিন্তু জামাতি মগজ নিয়েই যায়, বরং আওয়ামী লীগ বিএনপিও যায়, শুনছি 2-4 জন জামাতি হয়ে যায়। তো তারা সেখান থেকে লেবি পায়। তারপরে যে ব্যারিস্টারের নাম তিনি নিলেন, এরকম বহু ব্যারিস্টার তারা পয়দা করেছে, রাস্তা থেকে তুলে এনে ব্যারিস্টার বানাইছে। আর এখন তো ব্যারিস্টার হইতেও হয় না, ওই ব্যারিস্টার শাহরিয়ার সম্পর্কে একজন চ্যালেঞ্জ করে বলেছে যে সে ব্যারিস্টার নয়, আপনি ইচ্ছা করলে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে লাইভে এনে এটা আলোচনা করতে পারেন। সে বলছে ও কিসের ব্যারিস্টার, কোথাকার ব্যারিস্টার, সে চ্যালেঞ্জ তুলে দিয়েছে। আর আমরা জানি তার বাপ, যে একজন লিখছে যে তারা জিন্নার পোলা মনে হয়, জিন্নার পোলা না, ওর বাপের নাম হচ্ছে জাহাঙ্গীর, তার বাপের আরেকটা পরিস্থিতি আছে ফেলটু জাহাঙ্গীর, মানে সে যতবারই ওই যে বারে কাউন্সিলে ইলেকশন করতো ততবারই তার বাপ ফেল করতো, এবার নাকি জোর করে পাশ করাইছে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো এবং সে ওই যে কেউ কেউ লিখছেন কেসকি বান্দির পোলা, উনি আসলেই কেসকি বান্দির পোলা, কারণ ওই জাহাঙ্গীর তার কাজের বুয়ার সাথে, ওই এখন ওই শব্দগুলো উচ্চারণ করা ঠিক না, কাজের বুয়াকে মানে অবিবাহ বহির্ভূত সম্পর্ক হওয়ার কারণে পেটে বাচ্চা হয়েছিল, সেই বাচ্চা হচ্ছে এই জাহাঙ্গীর। এই যারা এখন জামাতি জাহাঙ্গীর, এটা আমি বলি নাই কিন্তু, এটা তার এলাকার লোকে এগুলো বলেছে, পোস্ট দিয়েছে, সেটা বললাম। কারণ কারো জন্ম নিয়ে আমার কোনো আপত্তি নাই, কারণ সে জন্ম হলো প্রাকৃতিক বিষয়, সে কিভাবে জন্ম নিচ্ছে তার ব্যাপার। জামাতের মনে করেন যে আপনি কিন্ডারগার্টেন স্কুলে পড়লে আপনি নিজেকে প্রিন্সিপাল লিখতে পারবেন, মানে কলেজের অধ্যাপক লিখতে পারবেন। আর যদি আপনি কোন রকম কোন কলেজে যদি আপনি কেরানির চাকরিও করেন, আপনি নিজেকে অধ্যাপক লিখতে পারবেন, যেমন অধ্যাপক গোলাম আজম। এরকম জামাতের আরো নেতা আছে যারা প্রফেসর ইনার প্রফেসর লিখে পয়সা থাকে, তো এই সুযোগ আপনি পাবেন। তেমনি জামাত মনে করেন যে টাকা দিতেছে, আপনারা নেন, ওরা যাহা মন চায় তাহা করুক। 12 তারিখের পরে এই আগামীর বাংলাদেশ কিন্তু জামাত মুক্ত বাংলাদেশ, নিশ্চিত থাকেন। এই যে সমস্ত দলের আগে ইসলাম পিছে ইসলাম, এই সমস্ত পাকি ইসলাম যারা, এগুলো তো ইসলাম না, এগুলো তো মওদুদি ইসলাম, এগুলো তো আর ইসলাম না। তো এদেরকে মানুষ এখন চিনে ফেলেছে, এটা চেনা খুব জরুরি ছিল। ওই যে আমরা মৌলবীদের কাছে মাঝে মাঝে শুনি, মুরব্বীদের কাছে শুনি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আবার মহাভারতের গীতার অংশে লেখা আছে যে তোমার জন্য যাহা হয় তাহাই ভালো। আমার কেন যেন মনে হয় 2024 সালে 5ই আগস্ট যদি না হইতো, আমরা এই সমস্ত আন্ডা বাচ্চা চিনতে পারতাম না, আমরা অনেক চিঙ্কু বামকে চিনতে পারতাম না, আমরা অনেক মিঙ্কু বামকে চিনতে পারতাম না, আমরা অনেক বুদ্ধিজীবীকে চিনতে পারতাম না, যারা সকালে আমাদের এই বিশেষজ্ঞের সাথে চা খাইতো, আমার বেডে ঘুমাইতো। 5 আগস্টের 5:30টার সময় দেখলাম যারা সব জামাতের লোক, আমরা দেখতে পেলাম, এগুলো আমরা চিনতেই পারি নাই। তো এগুলো দরকার ছিল, যাদের আমরা গণজাগরণ মঞ্চে আমরা সাধারণ কর্মী ছিলাম, যাদের নেতৃত্বে ছিলাম আমরা, দেখি সেই নেতারা এখন জামাতের লোক, অথচ গণজাগরণ মঞ্চে এসে বললো তারা আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ, শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ, শেখ হাসিনার সাথে বড় আওয়ামী লীগ প্রেমী, বড় বঙ্গবন্ধু প্রেমী। তারাও দেখলাম এখন গিয়ে জামাতের গীত গান গায়। আমরা দেখলাম এগুলো দরকার ছিল জাতীয় জীবনে। শুনেন, মাঝে মাঝে বিস্ফোরা টোরাও দরকার। আগেকার মুরব্বীর হইতে মাঝে মাঝে সর্দি কাশি হওয়া দরকার, কারণ সর্দি কাশি হলে নাকি অনেক রোগ বালাই দূর হয়। তো আমাদের এই কষ্ট হয়েছে, আমি জানি, এই 17 মাসে বাংলাদেশ 17 বছর পিছিয়ে গেছে, মিনিমাম আমার পিছিয়ে গেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মাঝে মাঝে পিছিয়ে যেতে হয় আরো বেশি আগানোর জন্য। এদের আসতে দেন ক্ষমতায়, এদের ইলেকশন নামের সিলেকশন হইতে দেন, আসতে দেন। এটা তো আসলে কোনো ইলেকশন না, এটাকে আপনি কিভাবে ইলেকশন বলবেন? ইলেকশনে যদি হইতো তাহলে সেখানে আওয়ামী লীগ কোথায়? আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন না, সমস্যা নেই, ভোট দিন না। আপনার এত মুরদ, বাংলাদেশে নাকি সব লোক জামাত হয়ে গেছে,
বাংলাদেশে 18 কোটি লোক বিএনপি হয়ে গেছে, 20 কোটি লোক জামাত হয়ে গেছে, মানুষ হলো 20 কোটি, এগারো হিসেবে মানুষ হয়ে যায় 40 কোটি। সব আওয়ামী লীগ বিরোধী হয়ে গেছে। আমার ভাবির পোলারা বলছে আওয়ামী লীগকে আর কোনোদিন প্রতিষ্ঠিত হতে দেবো না, আমাদের এই রক্তের উপর দিয়ে আওয়ামী লীগ কাটতে হবে। আর তোর রক্ত গিদরের রক্ত হচ্ছে, তোর রক্ত না। তোদের আমার দরকার কি? তোর রক্ত আমার দরকার কি? বাংলাদেশ আওয়ামী লীগকে তারা আসতে দেবে না বলেছে। আওয়ামী লীগ কি ওর মায়ের, এখানে আপনার এখানে তো শব্দ উচ্চারণ করা উচিত না, ওর মায়ের হাজবেন্ড না তো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আসতে দিবে কি আসবে দিবে না? ওকে আওয়ামী লীগকে আসতে দেওয়ার না দেওয়ার আমার ভাবির পোলারা, তাদের যদি এত যোগ্যতা, এত মুরুদ, এত ক্ষমতা থাকে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিক, কেন দিল না? আওয়ামী লীগের খুব দোষ দেওয়া হয়েছে, আওয়ামী লীগ দিনের ভোট রাইতে করে, এরা মাশাআল্লাহ মাগরিবে 24 ঘন্টা আগে মাগরিবের নামাজ থেকে শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ তো দূরের কথা, তারা বাংলাদেশের আওয়ামী লীগ মনা মুক্তিযুদ্ধের পক্ষে স্বতন্ত্র প্রার্থীকে ইলেকশন করতে দিবেন। খালি মাঠে গোল দিতে আসছে এরা, বলে আমরা বড় খেলোয়াড়। রহমান তাহাজ্জুদে পাগলা নৌকা যেন ডুবাস, তারেক রহমান ওটা কই তো জামাতের মনে করাই দিছে, তোরা ভোট আগের দিন সন্ধ্যা থেকে দিস, পাগলারে নৌকা ডুবানোর কথা মনে করাই দিছে। এই দোষ তো তারেক রহমানের। এতক্ষণ আমার মনে বলে দোষ তো তারেক রহমানেরই। শোনেন একটা কথা বলে, এদের বিষয় না আমার কোনো আগ্রহ নেই। এরা হইলো 19 ঘর পাড়া, 20 ঘরে আমরা। অথবা বলতে পারেন চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করবো আগামীকাল, আরেক চোরের শালি। বুঝতে পারছেন? আর 13 তারিখে হাঙ্গাও করতে পারে এরা, কারণ এখন তো হাঙ্গা করতে আর দ্বিতীয় বিয়ের অনুমতি বইয়ের অনুমতি লাগে না, প্রথম বই। তাই নির্বাচনও তাই করবে। এরা কি করলো না করলো আমার এতে যায় আসে না। তবে একটা হইলো বান্দর, একটা হইলো হনুমান। এই জামাতি বান্দর তাড়ানোর জন্য এই বিএনপির নামক হনুমান বিদেশ থেকে নিয়ে আসছে কয়েকটা পরাশক্তি। এটা আমরা 13 তারিখে সকালে নাম বলবো, আগেই বলবো না, কারণ কোনো কারণে তারা কালকে বলে ফেলতে পারে আমরা নির্বাচন করবো না। বিএনপির তো আবার এই স্বভাব আছে, মাঝমাঠ থেকে উঠে চলে যায়। আগে বড় দলের সাথে চলে যাইতো, এবার ছোট দলের সাথে মাঠ থেকে উঠে যাইতে পারে। তাই ওই 13 তারিখ সকালে যদি আশা করি আপনার সাথে দেখা হবে, দেখা হবে মানে কথা হবে আর কি, লাইভ এরকম। শুনেন, তারেক রহমান এখানে কি করলো না করলো, এরে নিয়ে আসছে বললাম তো, বান্দর টানার জন্য হনুমান আনছে। আর এই হনুমান আর বান্দর টানার জন্য কিছুদিন পরে সেই শক্তিগুলো আওয়ামী লীগকে নিয়ে আসবে। কারণ আওয়ামী লীগ ছাড়াই বান্দর আর হনুমান এই দেশ থেকে তাড়ানো যাবে না। বান্দর আর হনুমান যখন বাজারে থাকবে তখন মানুষ ভালোভাবে বাজার টাজার করতে পারবে না। বান্দরের অত্যাচার দেখছেন তো, আমি 3বার বানরের দ্বারা আক্রান্ত হয়েছিলাম। আমি দেখছি বান্দরের যে কি জ্বালা, বুঝতে পারছেন? তাই বান্দর তারাইতে হনুমান আনছে, হনুমান বান্দর তারাইতে মানুষ আনতে হবে। মানুষটা হলো আওয়ামী লীগ। আপনি দেখতে পারবেন 12 তারিখের পরে খেলাটা শুরু হয়, অলরেডি খেলা শুরু হয়ে গেছে। এই যে জামাত বিএনপির গাইটে পিড়িতে তো শেষ, এটা দরকার ছিল। আমিও মাঝে মাঝে বলতাম আওয়ামী লীগ মাঠে নামে না কেন, আওয়ামী লীগ মাঠে নামে না কেন। এখন বুঝতে পারলাম আওয়ামী লীগ তো আওয়ামী লীগই, তার রাজনৈতিক ব্যক্তি, আমরা তো রাজনীতিবিদ না। তারা তাদের মতো গেম সাজাইতেছে। যারা বলতেছে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ খুঁজে পায় না, বাবা গো খুঁজে পাবা আর কয়েকদিন পরে। যে সমস্ত আমার ভাবির বলারা বলতেছে আওয়ামী লীগ তুমি আসতে দিবে না, তোমার বাপে তোমার মায়ের সাথে দেখা করতে পারবে কিনা সেই চিন্তা করো। আওয়ামী লীগের চিন্তা করা বাদ দাও। আওয়ামী লীগের চিন্তা তোমার করতে হবে না, আওয়ামী লীগ কোথায় আছে কোথায় নাই, কই থাকবো কই খাবো, এই চিন্তা তোমার করার দরকার নাই বাবা। ওই তোমার ইউনুস জ্যাঠা যেদিন পালায় যাবে তারপরে তোমার কি পরিণতি হবে তুমি সেই চিন্তা করো। আর যারা 32 নম্বর ভাঙ্গে, ওই যে একটা আছে না মৌলবী যে কইছে আলহামদুলিল্লাহ 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 এরকম করছে না 32 নম্বর ভাঙ্গা, সেই মৌলবী কিন্তু আজকে দেখি কইতাছে আমি না হয় ভুলই করেছি, এখন আমার মনে হয় 32 নম্বর আমার ভাঙা ভুল ছিল। এরকম সবাই তওবা করে ফিরে আসবে। আমরাও এরকম কিয়ামতের ময়দানে কিন্তু যেদিন আকাশে তারা উঠবো, কিয়ামতের আগের দিন তওবা কবুল হয় না। তাই আজকে আর কালকে যত সিকরি করার কাজ হবে না। লাল বদর যারা একটু শুধরাইছে তাদের হয়তো আধা ক্ষমা করা যাইতে পারে। আজকে থেকে যারা বলতেছে 32 নম্বর ভাঙা ভুল হয়েছে, ওই সমস্ত তওবা বাংলাদেশের আকাশে আওয়ামী লীগ আর কবুল করবে না। এটা দেখতে পারবেন বাংলাদেশের মানুষ চিনে ফেলছে। এটা দরকার ছিল, আমরা বারবার ভুলে যাই জনগণ কি ভাবছে। জনগণ কিন্তু 13 তারিখ থেকে হিসাব করবে। এমনকি বিদেশি যারা শক্তি, তারা তো আর একমুখী না। পৃথিবীতে তো একটি পরাশক্তি দুনিয়া চালায় না, আরো তো আছে, তাই না? একটা গ্রামের ছোট মাতবর থাকে, বড় মাতবর থাকে। বড় মাতবর যা বলবে তাই যে সবসময় হবে তা কিন্তু হবে না। ছোট ছোট মাতবর যখন একসাথে হয় তখন তারাও কিন্তু কম শক্তিশালী হয় না। বলবে যে বড় মাতবর আসছো ঘোরা বাতর দেনেও সোজা পথে হাইটে যাও। এই ঘটনা কিন্তু ঘটবে। অলরেডি ভারতের সাথে কিন্তু ভারতের সাথে আমেরিকার চুক্তি কিরকম হয়ে গেছে আপনারা জানেন। বাংলাদেশের মতো অসম চুক্তি হয় নাই, বরং এখানে উল্টা হয়েছে। তো এগুলো ফলাফল আপনি 13 তারিখ থেকে দেখতে পারবেন, স্পষ্ট দেখা যাচ্ছে, আমরা দিনের আলোর মতো দেখতে পারতেছি। আর যদি কেউ কেউ আমাকে বলছে যে ইউনুস আর জামাত বিএনপি মিলকে জুলকে সরকার বানাবে, আমি দোয়া করতেছি তারা এটা করুক, তাহলে তো খেলাটা জমবে। আমি বললাম যে ফরিদের মোষটা প্রশ্নবিদ্ধ, মোষ আছে ফরিদের কথাটা প্রশ্নবিদ্ধ, মানে ফরিদ কিছু বলেছে, ফরিদের কাজটা প্রশ্নবিদ্ধ, মানে একটু কাজ করেছে। ভোট প্রশ্নবিদ্ধ মানে ভোটই তো হয় না। আরে ভাই, ভোট হবে আগামীকাল সকাল 8টা থেকে নাকি 9টা থেকে। এখানে আগের দিন মাগরিবের নামাজ থেকে সিল মারা শুরু করছে, রেজাল্ট দেওয়া শুরু করে দিচ্ছে। তাহলে এটা আপনি প্রশ্নবিদ্ধ ভোট বলে আপনি ভোটকেই তো আপনি প্রশ্নবিদ্ধ করে ফেললেন নিজেই।
এটা তো আপনি নিশ্চয়ই। তাদের এটা কি করলেন? আপনি ভোটকেই তো কলঙ্কিত করে দিলেন। আপনি করেন নাই অবশ্য, ওরাই করেছে। এটা তো আর ভোট নিশ্চয়ই। হচ্ছে না, ইলেকশন হচ্ছে না। এটা হচ্ছে হলো আমরা আর মামুরা, খালুরা আর ভাইগনারা, অথবা বলতে পারেন আগামীকাল চোরে চোরে হালি, এক চোরে হাঙ্গা করবে, আরেক চোরের শালি। এর চেয়ে হ্যাঁ, বড় কিছু না। আর জনগণ এই হাঙ্গাইলেদের কিভাবে দাবড়ায়, কিভাবে মনে করেন না শেখ হাসিনা তো অনেক ভালো বলছিল যে পদ্মা নদীতে টুপ করে ফেলায়, টুপ করে একটু তুলায় নিয়ে আসবেন। এবার জনগণ ওই ভুল করবে না, সোজা মান্ডা খালি নিয়ে চুবাবে। মান্ডা খালে কিরম গন্ধ করে একদিন দেখে আসেন। আপনারা ৫ মিনিট চুবাই রাখলে আপনি মারা যাবেন দম বন্ধ হয়ে। ওইখানে গিয়ে বাংলাদেশের জনগণ এদের চুবাবে। এই যে যারা চোরে চোরে হালি, এক চোরে আগামীকাল বিয়ে করবে, আরেক চোরে হালি মানে শালি, এগুলো সবগুলোর মান্ডা খালে চুবাবে। আমি যে আপনাকে কথাটা বললাম, আমি কিন্তু শূন্যের উপরে বলি নাই। আমাকে কিন্তু আসলেই অনেক লোকে বলছে যে ফরিদ সাহেব, আমরা কিন্তু ওদের আসলেই মান্ডা খালে অমুকের অমুকের নাম ধরে বলছে, এদের আমরা চুবাবই।